প্রথম সেমির মহারণে কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি ফ্রান্স স্পেন। রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। দেশে কর্মসংস্থান না থাকায় পাচার হচ্ছে মেধা, বললেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তাদের 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার প্রতিশ্রুতি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থী বিক্ষোভ। ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও, মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। এবং সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, 3 আসামির যাবজ্জীবন, 4 জন বেকসুর খালাস। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। সম্ভাবনা থাকলে প্রথমবার ব্যর্থ হওয়া স্টার্টআপকেও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কিছু করার পথ সহজ নয় উল্লেখ করে সরকারের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় প্রতি বছর মেধা পাচার হয়ে যাচ্ছে। এ ধারা পরিবর্তনেও কাজ করবে সরকার। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। মঙ্গলবার সকালে ডাবির সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সফল স্টার্টআপ উদ্যোক্তাদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি এই খাতের সফল ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন সরকার প্রধান। এবং ওএমআর প্রশ্নোত্তর পর্বে আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আপনি একদম স্টার্টআপ, ফ্রেশ স্টার্টআপ, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়। সরকার প্রধান বলেন, দেশে কাজের সুযোগ না থাকায় মেধা পাচার হচ্ছে। এই সংকট কাটানোর চেষ্টা করছে সরকার। তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নিজেদের জন্যই নয়, সম্ভাবনাময় আগামী প্রজন্ম দেশের লাখো কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবন, উদ্যোগ ও সৃজনশীলতা বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা, ইনশাল্লাহ। দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এজন্য নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 2026 সালের শিক্ষার্থীদের উপর শিক্ষা মন্ত্রণালয়ের অমানবিক বৈষম্য, শিক্ষামন্ত্রীর নেতিবাচক মন্তব্য এবং বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেয় মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করে তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ সহ 15টি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। আর উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভে অংশ নেন মাইলস্টোন কলেজ, টঙ্গী সরকারি কলেজ, সানরাইজ কলেজ এবং উত্তরার হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উপর শিক্ষা মন্ত্রণালয়ের অমানবিক বৈষম্য এবং শিক্ষামন্ত্রীর নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আমাদের উপর যে জুলুম এবং স্বৈরাচারী পন্থা এই শিক্ষামন্ত্রী করছে তার দ্রুত চর্চাই এবং এই প্রশ্নপত্রের একটা বিষয় যে অভিন্ন প্রশ্নপত্র হওয়ার ফলে স্ট্যান্ডার্ড মানের থেকে জঘন্য লেভেলের প্রশ্নপত্র করতেছে। একই দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। পুরো দেশ মিলে একটা কোশ্চেন বানায় দুইটা কিভাবে ভুল থাকে একটা কোশ্চেন মধ্যে যাতে কি পরিবেশের আবহাওয়ার ভিতরে আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক না। বইয়ে পর্যন্ত ওই কোশ্চেন আমরা খুঁজে পেতেছি না। আমাদের পরীক্ষার হলে রীতিমতো কান্না করার মতো আমাদের অবস্থা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষুব্ধকারীরা। বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং প্রশ্নপত্রের ত্রুটি সংশোধনের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার সন্ধ্যায় সংসদের বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী। এর আগে আবহাওয়া অফিসের পরামর্শেই এইচএসসি পরীক্ষা পেছানো হয়নি বলে দাবি করেন তিনি। বলেন বন্যা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। দিনের কার্যসূচি অনুযায়ী এখন মঙ্গলবার বিকেলে শুরু হয় বাজেট অধিবেশন। সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ইসলাম মহিলা আসন নম্বর। এ সময় সংসদের দুর্যোগেও এইচএসসি পরীক্ষা না পেছানোর কারণ জানতে চান সংসদ সদস্য রুমিন ফারহানা। তার প্রশ্নে উঠে আসে পদার্থবিদ্যার প্রশ্নপত্রের ভুলের বিষয়টিও। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। জবাবে শিক্ষামন্ত্রী বলেন কুমিল্লার একটি কেন্দ্র বাদে দেশের সব জায়গায় পরীক্ষার উপযুক্ত পরিবেশ রয়েছে। সংশ্লিষ্টদের পরামর্শেই পরীক্ষা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি, তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। আর পদার্থবিদ্যার 2টি ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া সবাই পূর্ণ নম্বর পাবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরে তার মন্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। এ সময় তাদেরকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। ফ্যাসিবাদ আমলে ভাতা বন্টনে অনিয়মের চিত্র তুলে ধরে পুনরাবৃত্তি ঠেকাতে সরকারের পদক্ষেপ জানতে চান সংসদ সদস্যরা। এক ব্যক্তি 10 জনের ভাতা উত্তোলন করছে। জবাবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন এমআইএস এর আওতায় ভাতাভোগীদের তালিকা সংশোধন করা হচ্ছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে যত ভাতাভোগী রয়েছে প্রত্যেকের তালিকাকে আমরা সংশোধন করার জন্য এমআইএস সিস্টেম, যেটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অটোমেটেড সিস্টেম, সেটাতে আমরা কাজ করছি। প্রতিটা ভাতাভোগীকে G2P সিস্টেমে গভর্নমেন্ট টু পারসন আমরা যেটা আমাদের বেনিফিশিয়ারি এন্ডে টাকাটা পৌঁছানোর চেষ্টা করি এবং টোটালটাই হয় অটোমেটেড সিস্টেমে। অতীত অনিয়ম ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপ এরই মধ্যে সফল বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে সফলতা অর্জন করেছি এবং সেটা সফল অতি শীঘ্রই দেশের মানুষ জানতে পারবে ইনশাল্লাহ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সূর্যের দেখা মিলেছে। দিনের বেলায় আগের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। এর ফলে গরমের অনুভূতিও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে চট্টগ্রামে পানি কমলেও দেশের 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমদাদুল হক খানের প্রতিবেদন। টানা বন্যায় ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির ঘটনাও ঘটে। চরম দুর্ভোগে পড়ে মানুষ।
আবহাওয়া অফিস জানিয়েছে কমতে শুরু করেছে বৃষ্টিপাত, তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আগামী 17 জুলাই থেকে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। বৃষ্টিপাতের প্রবণতাটা ধীরে ধীরে কমে আসতেছে, তবে যেহেতু বর্ষাকাল একেবারে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে তা বলা যায় না, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে এবং এই অবস্থাটা 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 14, 15, 16 এই 3 দিন অব্যাহত থাকবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এরপরে 17 তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে। আগামী 24 ঘন্টায় উত্তরের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর 16 জুলাই পর্যন্ত বৃষ্টি স্বাভাবিক মাত্রায় থাকবে বলে জানান তিনি। আগামী 24 ঘন্টার ফোরকাস্টে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা আছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া অস্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। গোটা বিশ্বের সাথে তাল মিলে আমাদের দেশেও আনইউজুয়াল কিছু ইভেন্ট হচ্ছে, যেমন যেই পরিমাণ থান্ডার স্টর্ম আগে হইতো তার চেয়ে এখন থান্ডার স্টর্ম বাড়ছে। শীতের মধ্যে দেখা যাচ্ছে যে পরিমাণ দিন কমে আসতেছে, কিন্তু ওই সময় তীব্র শীত। গরমের সময় দেখা যাচ্ছে গরমটা বাড়তিছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে চট্টগ্রাম অঞ্চলের পানি বিপদসীমার নিচে নেমেছে। ওই সব অঞ্চলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলে যে বন্যা পরিস্থিতি ছিল সেটা বেশ কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে, কারণ পানি বেশ দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে এবং এই মুহূর্তে বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে কোনো পানি বিপদসীমার উপরে নাই। দেশের 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান বন্যা পূর্বাভাস কেন্দ্রের এই কর্মকর্তা। তিস্তা নদী, ডালিয়া পয়েন্ট, সুরমা এবং কুশিয়ার নদী, ছাতক, ফেঞ্চুগঞ্জ এবং মারকুলি পয়েন্টে এবং সমরেশ্বর নদী কমলাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর অবস্থান করছে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে বন্যা মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আকস্মিক দুর্যোগে প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 54 জন, তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য মাছের খামার, দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। সংকট মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। উদ্ধার কাজের জন্য সেনাবাহিনীকে, বিজিবিকে, কোস্টগার্ডকে আমরা এখানে নিয়োজিত করেছি। আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্পিড বোট এবং রাবার বোট আমরা পাঠিয়েছি তাদের উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্গত এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিড বোটের মাধ্যমে, স্পিড বোট না পাইলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আনার ব্যবস্থা রাখতেছি। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, কৃষি পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত গবাদি পশুর জন্য গোখাদ্য সরবরাহ এবং দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোগ, খরা রোগ, এই দুইটার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। এর মধ্যে আমরা আশা করি আগামী 2 দিনের মধ্যে আমরা ওই এলাকায় আমাদের অফিসাররা কাজ করছে। এদিকে নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলা, বাঁধ সংস্কার সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমাদের এমার্জেন্সি যে কাজগুলো আমরা বাস্তবায়ন করব সেখানে আমাদের জিও ব্যাগ লাগে। আমরা প্রায় 7 লক্ষ অধিক জিও ব্যাগ ইতিমধ্যে সরবরাহ করেছি। শামীমুজ্জামান চৌধুরী, মহনা সংবাদ, ঢাকা। অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদাহরণ হিসাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির রাস্তার জন্য হাওরের কথা তুলে ধরেন। বলেন, এই রাস্তা নির্মাণ করায় হাওরের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে
চট্টগ্রামের আনোয়ারায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, অতীতে তৎকালীন প্রধানমন্ত্রীর পরামর্শে বিশেষজ্ঞ মত উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এই অপরিকল্পিত উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলেও জানান তিনি। সংবিধান সংস্কার নয়, জাতীয় জুলাই সনদের আলোকে সরকার সংবিধান সংশোধন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে ডক্টর জাহিদ বলেন, সরকারও চায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাকে খালাস দেয়, সেটাও হবে। সো জাস্টিস এভাবেই হতে হয়। সেজন্য আসছে, সেজন্যই বলছি এটা আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আমাদের সবচেয়ে বড় যে আমাদের এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে বলে আমরা বিশ্বাস করি, তাকে আমরা জাস্টিস দিতে চাই। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জুলাই নারী সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় নারীরা এখন মত প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নতুন সাইবার আইনে সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর বিধান রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নেরও দাবিও জানান তিনি। নারীরা বাংলাদেশে এখন আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গুরুত্বপূর্ণ, তাদের মতামত, তাদের সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়া বা সাইবার বুলিং এর ক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা দেখছি যে নতুন আইন করছে, তো সেই খাতে যাতে এই সংবেদনশীলতা রাখা হয় নারীদের, এবং নারীরা যেই দলেরই হোক, যেই মতেরই হোক না কেন, আমরা যাতে তাদের নারী হিসেবে তাদেরকে বিরোধিতা করার জন্য আমরা তাদের চরিত্র হনন বা এই ধরনের কাজ থেকে বিরত থাকি। বহুল আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণী ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 4 জনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় দেন। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে এই নৃশংস ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেফতার করে। 2021 সালের 17 জানুয়ারি অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। যেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট দেখা করে যদি আমরা মনে করি যে তার আদেশের এবং আদেশের এগেন্সে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করি। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে 766 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 990 জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই অতি দ্রুত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে সচিবালয়ে ব্রিফিং এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও বিজয়ের ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের স্মৃতি অম্লান রাখতে জাদুঘরটি 5ই আগস্টের আগেই উদ্বোধন হতে পারে। আমরা এই জুলাই জাদুঘরটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব, মানে প্রধানমন্ত্রী অনুমতি, মানে তিনি সময় কবে দিতে পারবেন, কত তারিখে করা উচিত বলে উনি মনে করেন, সেটা ঠিক হলেই আমরা অতি দ্রুত সুনির্দিষ্ট দিন তারিখ বলাটা এটা সমীচীন হবে না। অতি দ্রুত আমরা আমাদের প্রয়োজনে অতি দ্রুত সেই জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর আমরা উদ্বোধন করব। ঢাকা 13 আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মানোন্নয়নে অংশীদারিত্বের মাধ্যমে ল্যাব, লাইব্রেরি ও খেলার মাঠের মতো সুযোগ সুবিধা যৌথভাবে ব্যবহারের আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মোহাম্মদপুরে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শিক্ষক সংকট দূরীকরণ, উপযুক্ত পারিশ্রমিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি স্কুলে সিসিটিভি স্থাপনের উপর জোর দেন প্রতিমন্ত্রী।
বাস্তব ও জীবনমুখী যুবনীতি প্রণয়নের মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে জাতীয় উন্নয়নে যুবনীতি শীর্ষক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে বেকার যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। আমাদের যুব এবং যুব নারীদের উন্নয়নের জন্য এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য, তাদেরকে জীবনমুখী করার জন্য, তাদেরকে কর্মদক্ষতার মাধ্যমে কিভাবে ডিগ্রি বা সার্টিফিকেটের ভিতরে না, কিভাবে আমরা তাদের স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে আমরা তাদেরকে কর্মদক্ষতার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা, তাদের পরিবারকে কিভাবে স্বাবলম্বী করা যায়। দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির উদ্যোগে স্বাস্থ্য বীমা সুবিধার আওতায় 18 সদস্যের হাতে চেক তুলে দিয়েছে বিজেসি। রাজধানীর বাংলা মোটরের সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোট 6,20,864 টাকার চেক বিতরণ করেন বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ। সংগঠনের দাবি, 2019 সাল থেকে এ পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এই স্বাস্থ্য বীমা কর্মসূচির মাধ্যমে 362 সদস্যকে 92,31,882 টাকা সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নেতারা বলেন, সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। চেষ্টা করি যে আমাদের জায়গা থেকে আমাদের সহকর্মীরা যেন ভালো থাকে, আমরা যেন ভালো রাখতে পারি, সেটার জন্য বিজিসিকে যেন আমরা আরও বেশি শক্তিশালী করতে পারি, আর্থিকভাবে আরও সচ্ছল প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, সেজন্য আমাদের সহকর্মীরা, সদস্যরা সবাই মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের উপর 20% ফি আরোপের পরিকল্পনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে পণ্য পরিবহনে নতুন ফি কার্যকর হলে পণ্য পরিবহনের খরচ দ্বিগুণের বেশি বেড়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। 1 বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভরিডেনকো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন। দেশটির পার্লামেন্ট মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। এমন আকস্মিক ও বড় পরিবর্তনে প্রেসিডেন্ট জেলেনস্কি খুব স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। 1 বছরের মেয়াদে দুর্নীতি দমনে সমালোচিত হলেও আমেরিকার সঙ্গে খনিজ বিনিয়োগ চুক্তি বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। খেলার খবর, ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু বিকাল 4:30টায়। টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। টি20 বিশ্বকাপে প্রথম রাউন্ডে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই টাইগারদের মুখোমুখি হবে স্বাগতিকরা। অন্যদিকে হারের বৃত্ত থেকে কোনোভাবেই বের হতে পারছে না বাংলাদেশ। আগের ম্যাচের ভুল শুধরে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রথম সেমির মহারণে কিছুক্ষণের মধ্যে মুখোমুখি ফ্রান্স স্পেন, রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায়। দেশে কর্মসংস্থান না থাকায় পাচার হচ্ছে মেধা, বললেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তাদের 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার প্রতিশ্রুতি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থী বিক্ষোভ, ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও। মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। এবং সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলায় 1 জনের মৃত্যুদণ্ড, 3 আসামির যাবজ্জীবন, 4 জন বেকসুর খালাস। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।